আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের স্বামী বিবেকানন্দের লেখা চিঠি, এটি আমি লাইন ধরে ধরে তোমাদের শব্দার্থ বলে দেবো, উৎস বলে দেবো এবং বিষয়বস্তুটা খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। আশা করছি সকলে বুঝতে পারবে। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। প্রথমে আমি আলোচনা করে নেব একটু লেখক পরিচিতি নিয়ে। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি উত্তর কলকাতার সিমলাপাড়া বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দ নামে সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করেন। যৌবনে নরেন্দ্রনাথের সঙ্গে ব্রাহ্ম সমাজের যোগাযোগ ছিল। এমন সময় একদিন প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে তার পরিচয় হয়। দুজনেই দুজনকে দর্শন করে অভিভূত হন। শ্রী রামকৃষ্ণ তাকে দক্ষিণেশ্বরে আহ্বান জানান এবং নরেন্দ্রনাথের মনেও তখন ঈশ্বর জিজ্ঞাসার নানা প্রশ্ন। কোথাও তিনি তৃপ্তি পাচ্ছেন না, তাই আকুল হয়ে খুঁজছেন যথার্থ সত্যের স্বরূপ। তখন তার জীবনে ঘটল শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্য। ক্রমে রামকৃষ্ণদেবের কাছ থেকে মানব সেবার দীক্ষা নেন। 16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ ঘটলে গুরুর ভ্রাতাদের নিয়ে বরানগরে মঠ স্থাপন করে সন্ন্যাস নাম গ্রহণ করেন বিবেকানন্দ। পরের 3 বছর পরিব্রাজক রূপে সারা ভারতবর্ষ ভ্রমণ করেন। মাদ্রাসে যাত্রাকালে শিষ্যদের অনুরোধে এবং সারদা দেবীর অনুমতি নিয়ে তিনি শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করেন 1893 খ্রিস্টাব্দের 31শে মে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় মহাসভার হিন্দু ধর্ম বিষয়ে তিনি অসামান্য প্রসিদ্ধি অর্জন করেন এবং ধর্মপ্রচারক মহলে আলোড়ন তোলেন। 1897 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র হিসেবে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। আর এই মিশনের মূল আদর্শ ছিল মানব সেবা। বিবেকানন্দের উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হল পরিব্রাজক, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত ইত্যাদি। হীনপ্রাণ দুর্বল ভারতবাসীকে মানবতার মন্ত্রে উদ্বুদ্ধ করাই ছিল স্বামী বিবেকানন্দের জীবন সাধনা। বলিষ্ঠ ভারতবর্ষ গঠনই ছিল স্বামীজির স্বপ্ন। তিনি জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন, আজ থেকে 50 বছর কাল আর কোনো দেবদেবী আমাদের উপাস্য নয়, উপাস্য শুধু জননী জন্মভূমি এই ভারতবর্ষ। 1902 খ্রিস্টাব্দের জুলাই মাসে 39 বছর বয়সে এই মহাতাপসের মহাপ্রয়াণ ঘটে। এবার আমরা একটু জেনে নিই উৎস সম্পর্কে। পাঠ্যাংশে আলোচ্য পত্রটি স্বামী বিবেকানন্দ 29 জুলাই 1897 খ্রিস্টাব্দে শৈল শহর আলমোড়া থেকে মিস মার্গারেট নোবেলকে লেখেন। আর চিঠিটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের 7ম খণ্ডে পত্রাবলী নামক পত্র সংকলন থেকে গৃহীত। বাণী ও রচনা গ্রন্থের সমগ্র খণ্ডে পত্রাবলী নামক পত্র সংকলন থেকে গৃহীত হয়েছে। এইবার একটু পাক কথন নিয়ে আলোচনা করে নিই। স্বামী বিবেকানন্দ 6 মে 1897 খ্রিস্টাব্দে কলকাতার বাগবাজার নিবাসী শশী ডাক্তারের পরামর্শে হাওয়া পরিবর্তনের জন্যে শৈলনিবাস আলমোড়াতে যান। ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির কাছ থেকে প্রাপ্ত পত্রে মিস নোবেলের ভারতে আসার অভিলাষ ও সংস্কারমূলক মানসিকতার পরিচয় পেয়ে মিস নোবেলকে 29 জুলাই 1897 এই আলোচ্য পত্রটি লেখেন বিবেকানন্দ। আচ্ছা, এখানে একটু বলে নিই যে মিস নোবেল হলেন এলিজাবেথ নোবেল, মার্গারেট এলিজাবেথ নোবেল, স্বামীজির শিষ্যদের মধ্যে অন্যতমা এবং অগ্রগণ্য। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় এদেশে আসেন এবং ভারতের সেবার কাজে নিজেকে উৎসর্গ করেন।
ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষার প্রচলনের জন্য কলকাতার বাগবাজারে তিনি একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজকে নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে খ্যাত। তারপরে নাম পেলাম আমরা স্টাডি। মিস্টার ইটি স্টাডি স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম দর্শনে যখন ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেছেন। আলমোড়া 29শে জুলাই 1897। আলমোড়া হচ্ছে উত্তরাখণ্ডের বিখ্যাত শৈল শহর। পাঠ্য চিঠিটি 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাই আলমোড়া থেকে স্বামী বিবেকানন্দ লিখেছেন। কল্যাণিয়া মিস নোবেল। দেখো, কল্যাণিয়া বলতে যার কল্যাণ আমরা কামনা করতে পারি তাকে কল্যাণিয়া বলি। স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। এখানে একটু বলে রাখি, তোমরা যতজনের নাম পাবে দেখবে 1, 2, 3, 4 করে সব নাম্বারিং করা আছে। হ্যাঁ, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। স্বামী বিবেকানন্দ এখানে লিখছেন যে স্টাডির কথা বলা হয়েছে, তিনি ছিলেন স্বামীজির ইংরেজ ভক্ত। মানে স্টাডির চিঠি থেকে বিবেকানন্দ জানতে পেরেছেন যে তার অন্যতমা শিষ্যা মিস নোবেল ভারতে এসে সব কিছু দেখার দৃঢ় সংকল্প করেছেন। চাক্ষুষ দেখা মানে হচ্ছে প্রত্যক্ষ দেখা, দৃঢ় সংকল্প মানে হচ্ছে অবিচল থাকা, একদম অবিচল প্রতিজ্ঞা যেটা। কাল তার উত্তর দিয়েছি, মানে এই চিঠিটার উত্তর দিয়েছে। কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখাই ভালো হবে। মানে স্বামীজি 1897 29শে জুলাই আলমোড়া থেকে কল্যাণিয়া মিস নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতাকে যে পত্র দিয়েছিলেন তার কথা বলা হয়েছে। আর স্বামীজির অন্যতম শিষ্যা ছিলেন মিস নোবেল। স্বামীজি তার ইংরেজ ভক্তের কাছে নোবেলের ভারতে আসার কথা শোনার পর যখন মিস মুলারের কাছে তার কর্মপ্রণালী সম্বন্ধে শুনেছিলেন তখনই তিনি এই চিঠি লেখার আবশ্যকতা বুঝেছিলেন, মানে প্রয়োজনীয়তা। কারণটা হচ্ছে মিস নোবেলকে ওই রকম একটা কাজের ভালো মন্দ দিকটা সম্পর্কে জানানোর জন্য। তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহের প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রকম নারী যাকে আজ প্রয়োজন। ঐকান্তিকতা মানে হচ্ছে প্রগাঢ়তা যেটা, আর পবিত্রতা হচ্ছে বিশুদ্ধতা, দৃঢ়তা হচ্ছে মানে তেজোদ্দীপ্ততা। মিস নোবেল তথা নিবেদিতা সম্পর্কে এতটাই দৃঢ় বিশ্বাসী যে তিনি মনে করেন ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য মিস নোবেলের মতো একজন প্রকৃত সিংহের প্রয়োজন। মিস নোবেলের দৃঢ়তা, ঐকান্তিকতা, পবিত্রতা, শিক্ষা ইত্যাদি গুণ বিবেকানন্দকে দৃঢ় বিশ্বাসী করে তুলেছে যে এই কাজে তার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে বলে তিনি মনে করছেন। তারপরেরটা দেখো, কিন্তু বিঘ্নও আছে বহু। বিঘ্ন অর্থে কিন্তু এখানে বাধা। বলা হয়েছে যে এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তাদের জাতি বা স্পর্শ সম্বন্ধে বিকট ধারণা, ভয়েই হোক বা ঘৃণাতেই হোক, এরা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। শ্বেতাঙ্গ অর্থে ইংরেজদের, সাদা চামড়ার মানুষ ইংরেজদের, এবং
তারাও এদের খুব ঘৃণা করে, মানে এরা যেমন শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে, শ্বেতাঙ্গরাও তেমনি এদের খুব ঘৃণা করে। পক্ষান্তরে শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। দেখো, স্বামীজি আসার আহ্বান যেমনি জানিয়েছেন, তেমনি কিছু প্রয়োজনীয়তার কথাও জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনীয়তা সত্ত্বেও নানা কিন্তু বিঘ্ন রয়েছে। সেই কারণে কিন্তু এই কিন্তু শব্দটার কিন্তু প্রয়োগ করা হয়েছে। বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন যে ভারতের কাছে মিস নোবেলের বিরাট ভবিষ্যৎ থাকলেও বিঘ্ন আছে বহু। পরাধীন ভারতবর্ষের দুঃখ, বেদনা, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কী ধরনের তা কিন্তু তার ধারণার বাইরে। মিস নোবেল ভারতে এসে নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারী পরিবেষ্টিত অবস্থায় দেখতে পাবেন। ইংরেজ জাতি ও তাদের স্পর্শ সম্পর্কে পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতবাসীর বিকট ধারণা, ভয় কিংবা ঘৃণা যে কোনো কারণেই হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। তাই মিস নোবেল যদি ভারতীয়দের জন্য কিছু করে, তাহলে শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি বলে মনে করবে এবং তার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। এই কথা কিন্তু জানিয়ে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশে প্রায় সব জায়গায় শীতই তোমাদের গ্রীষ্মের মতো, আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হলকা চলছে, মানে আগুনের হাওয়া বয়ে যাচ্ছে আর কি, গরম বায়ু যেটা। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য বিন্দুমাত্র পাবার উপায় নেই। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমন। আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। বলা হয়েছে যে তাছাড়া ভারতের জলবায়ু গ্রীষ্মপ্রধান। শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু পাওয়ার উপায় নেই। আর স্বামী বিবেকানন্দ এইসব বিঘ্নের কথা মিস নোবেলকে পত্রে জানানোর পর বলেছিলেন যে এইসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছে। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। আমরণ মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত। বলা হয়েছে যে মরদ মানে হচ্ছে পুরুষ, বাদ মানে কথা, মানে পুরুষের কথা একবার বেরিয়ে গেলে তার প্রতিজ্ঞা সে রাখবেই, একবার বেরোলে আর ভেতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। এখানেতে দেখো স্বামীজি ভারতবর্ষের কাজে যোগ দেওয়ার আগে মিস নোবেলকে যেন গভীরভাবে চিন্তাভাবনা করতে বলছেন। তবে সেই কাজে বিফল হলে বা বিরক্তি এলে স্বামীজি তার পাশে থাকবেন। তাছাড়াও বেদান্ত ধর্মের প্রতি আস্থা না থাকলে কিংবা ভারতবর্ষের কাজ না করলেও স্বামীজি তার প্রতি আস্থা হারাবেন না। কারণ হিসেবে একটি প্রচলিত হিন্দি প্রবাদ ব্যবহার করে স্বামীজি লিখেছেন যে মরদ কি বাত হাতি কা দাঁত। একবার বেরোলে আর ভেতরে যায় না, অর্থাৎ খাঁটি লোকের কথার কোনো নড়চড় হয় না। দেখো, ঈশ্বর ও সত্যের অনুসন্ধানই একজন প্রকৃত সন্ন্যাসীর জীবনের ব্রত, আর এই উদ্দেশ্যেই বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সর্বত্যাগী বিবেকানন্দের কাছে তাই তাঁর প্রতিজ্ঞা, তাঁর প্রতিশ্রুতি, সংকল্প এগুলো হচ্ছে চিরসত্য। আর এই সত্যের খোঁজে এবং সত্য রক্ষার তাগিদে তিনি সর্বত্র ত্যাগ করেছিলেন, সর্বস্ব ত্যাগ করেছিলেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আপন প্রতিজ্ঞার সত্যকে ত্যাগ করতে পারবেন না। রসিকতা সুরে নিবেদিতার প্রতি স্নেহপরায়ণ বিবেকানন্দ তার এই উপলব্ধির কথাই জানিয়েছেন। তারপরে দেখো, আবার তোমাকে একটু সাবধান করা দরকার। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না। পক্ষপুটে মানে ডানার অভ্যন্তরে আর কি।
তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলটপালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই। দেখো, স্বামীজির লক্ষ্য মিস নোবেলকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মিস মুলার বা অন্য কারো আশ্রয় নিলে চলবে না। কারণ মিস মুলার স্বভাবে আজন্ম নেত্রী হলেও ছেলেবেলা থেকেই একটা ধারণা বিশ্বাসী যে দুনিয়ার সব কিছুকে ওলটপালট করে দিতে টাকার প্রয়োজন। দেখো, মিস মুলারের সম্পূর্ণ নাম হচ্ছে হেনরিয়েটা মুলার। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন, আর বেলুড় মঠ স্থাপনের জন্য তিনি অর্থ সাহায্য করেছিলেন। এই মনোভাব তার অজ্ঞাতসারে মানে গোপনে বারবার মাথা তুলছে, এবং দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। এটা অবশ্যই তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক, কিন্তু তার মতাধ্যক্ষ সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না: তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দেখো, স্বামীজি মিস নোবেলকে জানিয়েছেন দিন কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। তবে মুলার সংকল্প করেছেন যে কলকাতায় একটা বাড়ি ভাড়া নেবেন, আর নিজেদের জন্য, তার জন্য এবং মিস নোবেল ও ইউরোপ আমেরিকা থেকে আগত অন্যান্য বন্ধুদের জন্য। কিন্তু তার এই সংকল্প সফল হবে না, তার দুটো কারণ: এক হচ্ছে তার রুক্ষ মেজাজ এবং অস্থির চিত্ততা। কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব রাখাই ভালো। স্বামীজি মনে করেন যে যে নিজের পায়ে দাঁড়াতে পারে তার সব কিছুই কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ। দেখো, মিসেস সেভিয়ার হচ্ছে ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী। স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজ শিষ্যা। বেদান্ত প্রচারের কাজে নিজের জীবন তিনি উৎসর্গ করেছিলেন। স্বামীজির ইচ্ছা অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন, এবং তিনি বহু বছর মায়াবতী ও শ্যামলাতালে বাস করেন, আর রামকৃষ্ণর সঙ্গে মাদার নামে পরিচিত ছিলেন। 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের মৃত্যু হয়। মিসেস সেভিয়ার নারীকুলে রত্নবিশেষ। এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করেন না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। একমাত্র সেভিয়ারাই তাদের উপরে মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি। কিন্তু তাদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তুমি এলে তোমার সহকর্মীরূপে তাদের পেতে পারো, এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। এখানে দেখো, মিসেস সেভিয়ার স্বামীজির চোখে নারীকুলে রত্নবিশেষ। তিনি অমায়িক এবং স্নেহময়ী। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের কিন্তু ঘৃণা করেন না। একমাত্র সেভিয়াররাই ভারতীয়দের ওপর মুরব্বিয়ানা করতে এদেশে আসেননি, যদিও তাদের নির্দিষ্ট কোনো কার্যপ্রণালী ছিল না। মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজির শ্রদ্ধাবোধ প্রকাশিত পেয়েছে এই পাঠ্যচিঠি প্রবন্ধে। দেখো, সেভিয়ার দম্পতি মানে ক্যাপ্টেন J.H. সেভিয়ার এবং তার স্ত্রী মিসেস সেভিয়ারের কথা বলা হয়েছে। মিসেস সেভিয়ারের প্রসঙ্গ জেনে নিয়েছি। এবার স্বামীজির ইচ্ছায় বেদান্ত প্রচারের উদ্দেশ্যে সেভিয়ার দম্পতি মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা করেন, এবং 1900 খ্রিস্টাব্দে মায়াবতীতে ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যু হয়। স্বামীজি বলেছেন যে তুমি তাদের সহকর্মী রূপে পেতে পারো, কিন্তু এতে তোমারও সুবিধা হবে, ওনাদেরও সুবিধা হবে। কিন্তু আসল কথা হচ্ছে যে তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। দেখো, দুজনের পরিচয় হচ্ছে মিস ম্যাকলাউড, সম্পূর্ণ নাম হচ্ছে মিস জোসেফাইন ম্যাকলাউড। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য দেশীয় প্রধান অনুরাগী ছিলেন তিনি। তাঁর জীবন স্বামীজি
চিন্তাভাবনা ও কাজের দ্বারা স্বামীজির চিন্তাভাবনা এবং কাজের দ্বারা অনেকটাই অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। তিনি বহুবার বেলুড় মঠে এসেছেন এবং 1949-এ আমেরিকায় হলিউড শহরে তাঁর মৃত্যু হয়। আর মিসেস বুল হচ্ছেন, যার সম্পূর্ণ নাম হচ্ছে সারা বুল, নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক মিস্টার অলি বুলের স্ত্রী। অনেক চিঠিতেই স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলেই সম্বোধন করেছেন। আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারত পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনে দেখেছ, সেই পাড়ি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। তারা ইউরোপ থেকে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হবে। এখানেতে দেখো, বিবেকানন্দ আমেরিকার সংবাদে জেনেছেন যে তার দুই বন্ধু মিস ম্যাকলাউড ও মিস বুল শরৎকালে ভারত ভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডের সঙ্গে যে মিস নোবেলের লন্ডনে সাক্ষাৎ হয়েছে তা মিস নোবেলকে জানিয়েছেন বিবেকানন্দ। মিসেস বুলের বয়স প্রায় 50 আর বিবেকানন্দের উপদেশে তারা যেহেতু ইউরোপ থেকে এদেশে আসছেন, তাই মিস নোবেল তাদের সঙ্গে এলে পথের একঘেয়েমিটা তার দূর হবে। মিস্টার স্টাডির কাছ থেকে শেষ পর্যন্ত একখানা চিঠি পেয়ে খুশি হয়েছি, কিন্তু চিঠিটা বড় শুষ্ক, মানে নীরস এবং প্রাণহীন। আর লন্ডনে কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে মনে হচ্ছে। পণ্ড মানে এখানে হচ্ছে ব্যর্থ হওয়া, যেটা অনন্ত ভালোবাসা জানবে, ইতি অনন্ত মানে হচ্ছে অন্তহীন, সদা ভগবৎ পদাশ্রিত। বিবেকানন্দ মানে ভগবানের চরণে আশ্রয় লাভ করেছেন এমন। তো স্টাডির কাছ থেকে চিঠি পাওয়ার পর খুব সুখী, কিন্তু তিনি অনুমান করেছেন যে লন্ডনে কাজ পণ্ড হয়ে যাওয়ায় স্টাডি হয়তো হতাশার মধ্যে রয়েছেন। দেখো, বিবেকানন্দের আমরা যে দেবী চৌধুরানী উপন্যাসটা পেয়েছি, যেমন দস্যু সর্দার ভবানী পাঠক তার আকাঙ্ক্ষিত দস্যুরানী খুঁজছিলেন সর্বদা, তেমনই যেন বিবেকানন্দ বারবার অন্বেষণ করেছেন একজন প্রকৃত সিংহীর। তাই মিস্টার স্টাডির চিঠিতে মিস নোবেলের ভারতে আসার সংবাদ ও মিস মুলারের কাছে তার কর্মপ্রণালী সম্বন্ধে অবগত হয়ে তিনি তাকে ভারতে আসার জন্য আহ্বান করেছেন এবং এখানকার আবহাওয়া, এখানকার মানুষজন, এখানে আসার পর তিনি কোন কোন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সেই সম্পর্কেও ওনাকে সমস্তটাই জানিয়ে দিয়েছেন তিনি, এবং সর্বদাই ওনার পাশে থাকবেন এমন কথাও তিনি দিয়েছেন। তাহলে নবম শ্রেণী তোমাদের স্বামী বিবেকানন্দের লেখা চিঠি রচনাংশটি লাইন ধরে ধরে বুঝিয়ে দিলাম। আশা করছি সকলে বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। সকলে খুব ভালো থেকো।